এই শ্রেয়া, ঘুম থেকে ওঠ। আর কত ঘুমাবি? ভার্সিটিতে যাবি না? লেট হয়ে যাচ্ছে তো। খাটে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা একটি মেয়েকে ডাকতে ডাকতে কথাগুলো বললেন সালমা আহমেদ। কিন্তু মেয়েটির কানে কোনো কথা ঢুকছেই না, তার মতো করে বেঘরে ঘুমাচ্ছে। আজকে না তোর এক্সাম আছে? দেখ, পরে দেরি হয়ে গেলে কিন্তু আমার দোষ দিতে পারবি না। বলে চলে গেলেন সালমা আহমেদ। মেয়েটি তৎক্ষণাৎ চাদর সরিয়ে চোখ বড় বড় করে তাকালো। আজ তার এক্সাম আছে। সে ঢাকা ভার্সিটিতে জার্নালিজম নিয়ে পড়াশোনা করছে। তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে নিল। ঘড়িতে সময় দেখে নিল তাড়াতাড়ি। এক্সামের আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। এখান থেকে ভার্সিটি যেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিটের মতো। কোনো মতে রেডি হয়ে ফাইল সহ বের হয়ে যাচ্ছিল শ্রেয়া। তখনই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিলেন শ্রেয়সীর বাবা আহনাফ আহমেদ, ভাই শ্রেয়ান আহমেদ। সালমা আহমেদ তাদের নাস্তা পরিবেশন করছিলেন। শ্রেয়াকে বেরিয়ে যেতে দেখে তাড়াতাড়ি করে বললেন, নাস্তা না করে কোথায় যাচ্ছিস? নাস্তা খেয়ে যা। আম্মু, এখন আমার একটু সময় নেই, আমি ক্যান্টিন থেকে নাস্তা করে নিব। ব্যস্ত হয়ে বলল শ্রেয়সী। আমি কোনো কথা শুনবো না। রাত জেগে পড়াশোনা করে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিস না? বলেই একটি রুটি নিয়ে তার মধ্যে ডিম ভাজি করে রোল করে নিলেন তিনি। এরকম দুইটি একটি টিফিন বক্সে ভরে দিলেন। শ্রেয়সীর হাতে দিয়ে মমতা ভরা কণ্ঠে বললেন, ভালো মতো পরীক্ষা দিস মা। আর রিক্সায় যেতে যেতে এগুলো খেয়ে নিবি। একদম না খেয়ে পরীক্ষা দিবি না। মায়ের আদর ভরা ভালোবাসায় শ্রেয়সী মুচকি হাসল। বাবার ভাইয়ের থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। প্রেয়সী আজ একটা সাদা রঙের 3 পিস পরেছে। লম্বা চুলগুলো উঁচু করে ঝুঁটি বাঁধা। কোনো রকমের সাজ ছাড়াই তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মুখে হালকা পাউডার আর চোখে চিকন করে কাজল আঁকা। এতেই যেন তার সৌন্দর্য উপচে পড়ছে। মেয়েটা আসলে অসম্ভব মায়াবী। টকটকে ফর্সা গায়ের রং। রাস্তায় এসে একটা রিক্সা ডেকে তাতে উঠে পড়ল। কাকে যেন ফোন করে কি বলল। একটু সামনে যেতেই অপর একটা মেয়ে তার রিক্সায় উঠে বসলো। মেয়েটি হলো শ্রেয়সীর বান্ধবী সুমি। ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। পরীক্ষার আগে রিক্সা কিংবা বাসের মধ্যে পড়ার অভ্যেস নেই শ্রেয়সীর, কেননা আগে থেকে সব প্রিপারেশন নিয়ে রাখে সে। তাই পরীক্ষার আগে বাড়তি কোনো টেনশন নেয় না। সুমিও তেমনই। দুই বান্ধবী না পড়ে গল্প আর হাসাহাসিতে মেতে উঠেছে। ওদের দুজনেই জার্নালিজম নিয়ে পড়ছে। ওদের ইচ্ছে খুব ভালো সাংবাদিক হওয়ার। সেজন্য কলেজ লাইফ থেকে দুই বান্ধবী সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে রেখেছে। সারা রাত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সকালবেলা বাড়িতে ফিরছে ফারজাদ আবরার চৌধুরী। অবশ্য বাজে ছেলেদের মতো কোনো অভ্যেস নেই তার। মদ, ড্রিঙ্কস দূরে থাক, সিগারেট পর্যন্ত খায় না। অবশ্য কলেজ লাইফের শুরু থেকেই এসব অভ্যেস ছিল তার। কিন্তু তার মা ফারজানা আবরার চৌধুরীর জন্য এসব বদভ্যাস তাকে ত্যাগ করতে হয়েছে। মাকে সে অসম্ভব ভালোবাসে। মায়ের কোনো কথাই সে ফেলতে পারে না। মিসেস ফারজানা ড্রয়িং রুমে বসে ফারজানাদের অপেক্ষা করছিলেন। আরমান আবরার চৌধুরী নাস্তা করে অফিসে চলে গিয়েছেন। ফাইজাও চলে গিয়েছে কলেজে। এখন একমাত্র তিনিই বাড়িতে আছেন। অবশ্য তিনি তার হাজবেন্ডের বিজনেস পার্টনার ছিলেন একসময়। সেখান থেকেই তাদের পরিচয়, প্রেম, তারপর বিয়ে। ফারজাদ আর ফায়জা হওয়ার পর থেকে তিনি বিজনেস কাজ থেকে তেমন একটা সময় দিতে পারেন না, কেননা আরমান আবরার চৌধুরী তার কাজে অত্যন্ত ব্যস্ত থাকেন। ছেলে মেয়েদের একদমই সময় দিতে পারেন না। এখন তিনিও যদি তার মতো ব্যস্ত হয়ে যান, তাহলে ছেলে মেয়েগুলোকে তাদের থেকে অনেক দূরে চলে যাবে। মানুষ হবে ঠিকই, কিন্তু পরিবারের সাথে একটা শক্ত বন্ডিং তৈরি হবে না। তাই বর্তমান সময়ের আধুনিক মায়েদের মতো কেবলমাত্র নিজের ক্যারিয়ার চিন্তা না করে তিনি সন্তানদের ভবিষ্যতের কথাও চিন্তা করেন। অবশ্য শুধু মেয়েদেরকেই যে এরকম ত্যাগ স্বীকার করতে হবে তেমনটা হওয়া উচিত নয়। বাবাদেরকেও তাদের সন্তানের যথেষ্ট সময় দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু আরমান আবরার চৌধুরী তার কাজে অত্যন্ত দায়িত্বশীল এবং একরোখা। অনেকবার বুঝিয়েও আরমান আবরার চৌধুরীকে বোঝাতে পারেননি মিসেস ফারজানা। তাই বাধ্য হয়ে তাকে এই দায়িত্ব কাঁধে নিতে হয়েছে। অবশ্য তিনি মন থেকে তার সন্তানদেরকে ভালোবাসেন। প্রত্যেকটা মাই তাদের সন্তানদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। ডাইনিং টেবিলে মিসেস ফারজানাকে তার জন্য অপেক্ষা করতে দেখে মুচকি হাসল ফারজাদ। মায়ের কাছে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে গালে চুমু খেল সে। মিসেস ফারজানা ছেলের উপস্থিতি টের পেয়ে তাকে সামনে এনে কিছুটা বকুনি দিয়ে স্নেহে খেতে বসালেন।
এখন বাজে সকাল 11টা। এই সময় ফারজাদের খেতে মোটেও ইচ্ছা করছে না। তাছাড়া বন্ধুর বাসা থেকেও খেয়ে এসেছে। এ কথা বললেও তার মা শুনবে না, বরং তাকে জোর করে খাইয়ে দেবে। এটা ফারজাদ ভালো করে জানে। তার কোনো কথা না বলে চুপচাপ খেতে বসে পড়ে। কিন্তু অল্প করে খাবার দিতে বলল মিসেস ফারজানাকে। মিসেস ফারজানা ফারজাদের প্লেটে নিজের বানানো কাচ্চি বিরিয়ানি বেড়ে দিলেন। ফারজাদ অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মিসেস ফারজানা মুচকি হাসলেন। তুমি কি করে জানলে আম্মু আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে? তুই কালকে রাতে বলেছিলি মনে নেই? তখনই রান্না করে দিতে চেয়েছিলাম, কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল না। আজ একেবারে সকালবেলা সার্ভেন্টকে বাজারে পাঠিয়ে সব জিনিসপত্র এনে তোর জন্য রান্না করলাম। ফারজাদ মনে করলো যে কালকে রাত 8টার সময় সে মাকে ঘুম থেকে ডেকে তুলে বিরিয়ানি খাওয়ার কথা বলেছিল। ফারজাদের বাহিরের বিরিয়ানি একদমই পছন্দ নয়। মায়ের হাতে রান্না ছাড়া সে একদমই খেতে পারে না। আর তার যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা না খেলে তার এমন অস্বস্তি লাগে। এই অভ্যাসটা তার ছোটোবেলা থেকেই। বাবা মায়ের আদরের ছেলে হওয়াতে যখন যা চেয়েছে তাই পেয়েছে। তাই কখনো সময় কিংবা সুবিধা অসুবিধার কথা চিন্তা করেনি সে। সেজন্য রাত 8টার সময়ও মিসেস ফারজানাকে বিরিয়ানির কথা বলে ফেললেন নির্দ্বিধায়। মিসেস ফারজানা হাসি মুখে কিচেনে গিয়ে দেখেন সেখানে সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য সবজি রাখা। কাচ্চি বিরিয়ানি রান্নার কোনো উপকরণ নেই, তাই তিনি মলিন মুখে ফিরে আসলেন। ফারজাদ সেটা বুঝতে পেরে হাসি মুখে বলেছিল, কোনো ব্যাপার না ডিয়ার আম্মু, তুমি বরং কালকে রান্না করে দিও। এখন তোমার হাসি মুখটা দেখেই আমার পেটের ক্ষুধা চলে গিয়েছে। বলে মিসেস ফারজানার কপালে একটা চুমু খেয়ে চলে গিয়েছিল সে। কালকে রাতের ঘটনা মনে পড়তেই ফারজাদের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। উঠে গিয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার সো কিউট আম্মুটা, তুমি ওয়ার্ল্ডের বেস্ট আম্মু। লাভ ইউ সো মাচ আম্মু। মিসেস ফারজানা মুচকি হেসে ছেলের কপালে চুমু খেলেন। হয়েছে হয়েছে, এখন বিরিয়ানি খা, পরে ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগবে না। তোর জন্য সেই কখন থেকে বসে আছি আমি। ফারজাদ আর কোনো কথা না বলে বিরিয়ানি খেতে লাগলো। মিসেস ফারজানা স্নেহের দৃষ্টিকে সেদিকে তাকিয়ে রইলেন। তুই বড় হয়েছিস ফারজাদ, এখনো ছোটবেলার মতো বন্ধুদের সাথে শুধু আড্ডা দিলে হবে? তোর বাবা একা হাতে সব বিজনেস সামলায়, আমিও সংসারের জন্য তেমন একটা সময় দিতে পারি না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছিস, এখন তো তোর বাবাকে বিজনেসের কাজে হেল্প করতে পারিস। ফারজাদ খেতে খেতে বলল, বাবা শুরু থেকে যেমন এক হাতে সব সামলিয়েছে, এখনও তেমনি সামলাতে পারবে আম্মু। আর তার যখন মনে হবে আমাকে সব কাজ বুঝিয়ে দেওয়ার সময় এসেছে, তখন সে নিজে থেকেই আমাকে বলবে। আমাকে আগ বাড়িয়ে কিছু বলতে হবে না। ওমা, বাবার কাছে হেল্প করবে, এটাকে বুঝি আগ বাড়িয়ে বলা বলে? এখন থেকেই তো বিশ্বস্ত হয়ে উঠলেই তোর জন্য ভালো হবে, আর ভবিষ্যতের জন্য কাজ করতেও সুবিধা হবে। ফারজাদার কোনো কথা না বলে চুপচাপ খেতে লাগলো আর মায়ের হাতের রান্নার প্রশংসা করতে লাগলো। মিসেস ফারজানা একটা দীর্ঘশ্বাস নিলেন। এই ছেলেকে বিজনেসের কথা বললেই অন্যদিকে কথা ঘুরিয়ে নেয়। তাদের মতো কাজ পাগল বাবা মায়ের ঘরে এমন একটা কাজের প্রতি উদাসীন ছেলে কী করে হলো সেটাই তিনি বুঝতে পারেন না। কিন্তু সবশেষে তিনি ছেলের ইচ্ছাকে গুরুত্ব দেন বেশি। কোনো সিদ্ধান্তকে তার উপর চাপিয়ে দিতে চান না তিনি। আজকে বাসায় তোর খালা আসবে, দয়া করে তার সাথে কোনো রকম সিন ক্রিয়েট করিস না, ভালোভাবে কথা বলিস। ফারজাদের হাসি হাসি মুখটা কালো হয়ে গেল। মিসেস ফারজানার ছোট সৎ বোন নুসরাত আফরিন ফারজাদের থেকে কেবলমাত্র 7 বছরের বড়। ফারজাদ এই নুসরাতকে একদমই সহ্য করতে পারে না। তার নানাজান অর্থাৎ ফারজানা আবরার চৌধুরীর বাবা তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর আর একটা বিয়ে করেছিলেন। সেই ঘরেই মেয়ে নুসরাত। তার একটা প্রতিবন্ধী ছোট ভাইও আছে। ছোট থেকে সৎ মায়ের সংসারে অনেক নির্যাতন আর নিপীড়নের শিকার হয়েছিলেন মিসেস ফারজানা। তবুও বাবার থাকার জন্য প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন তিনি। তার বাবাও যদি তার থেকে মুখ ফিরিয়ে নিত তাহলে তার অবস্থা হতো খুবই করুণ। মায়ের মতো নুসরাত তার বড় বোন সৎ বোনকে ফারজানা আগে একদমই সহ্য করতে পারতো না। মিসেস ফারজানা বরাবরই চুপচাপ আর শান্ত স্বভাবে ছিলেন। তাই সৎ মা আর সৎ বোনের সব অত্যাচারের পরেও
তিনি চুপচাপ সব কিছু মুখ বুজে সহ্য করে নিতেন। নুসরাত মিসেস ফারজানাকে অনেক জ্বালিয়েছে। সুন্দরী আর প্রচণ্ড মেধাসম্পন্ন হওয়ায় তাকে বেশ হিংসে করত নুসরাত, আর তাই সব দিক থেকেই তাকে নিগৃহীত করত। মায়ের সাথে মিলে বাবার অগোচরে অনেকবার মিসেস ফারজানাকে শারীরিকভাবে অত্যাচার করেছে সে, যার দাগ আজও আছে মিসেস ফারজানার গায়ে। তবুও সব কষ্ট মুখ বুজে সহ্য করে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের পায়ে দাঁড়িয়েছিলেন তিনি। বাবার সাহায্য নিয়ে আলাদা বিজনেস শুরু করেন। সেখানেই তার পরিচয় হয় আরমান আবরার চৌধুরীর সাথে। আরমান আবরার চৌধুরী বেশ উচ্চবিত্ত পরিবারের ছেলে হয়েও নিজের যোগ্যতায় কিছু তো করতে চেয়েছিলেন, তাই মিসেস ফারজানাকে সাথে বিজনেস পার্টনার হিসেবে কাজ করেন। খুবই দ্রুত তাদের বিজনেস সফলতা চলে আসে আর তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়ে যান। এরপরে আর মিসেস ফারজানার সাথে তার সৎমা কিংবা নুসরাত খারাপ ব্যবহার করার সাহস পায়নি, বরং তাকে মাথায় করে রাখে এমন ভাব দেখাতো। মিসেস ফারজানা সবটাই বুঝতেন, স্বার্থের জন্য মানুষ সব করতে পারে, এমনকি অন্যের সামনে নিজেকে নিচেও দেখাতে পারে। এসব ভেবে তাচ্ছিল্যের হাসি হাসতেন মিসেস ফারজানা। ফারজাদ মিসেস ফারজানার অতীতের সব কিছুই জানতো। মিসেস ফারজানা ফারজাদকে একটু বেশি ভালোবাসতেন, তাই নিজের স্বামীর সাথেও না বলা কষ্টের কথাগুলো ফারজাদের সাথে শেয়ার করতেন। তাই মিসেস ফারজানার অতীতের ব্যাপারে সব কিছু জানতো ফারজাদ। সব কিছু জেনে তার সৎ নানি আর সৎ খালামুনির উপর প্রচণ্ড ঘৃণা জমে। তবে মিসেস ফারজানা তার বিকলাঙ্গ ছোট ভাইকে স্নেহ করেন, আর ছেলেটির প্রতিবন্ধ হওয়াতে ফারজাদও তাকে স্নেহ করে। তার সৎ নানি মারা গেছে 2 বছর হবে। নুসরাত এমনিতে প্রচণ্ড লোভী আর ক্যারেক্টারলেস একটা মেয়ে। অসংখ্য ছেলের সাথে তার সম্পর্ক রয়েছে, এমনকি বড় ভাইয়ের মতো দুলা ভাইয়ের দিকেও সে অন্যরকম দৃষ্টিতে তাকায়। প্রথম মিসেস ফারজানা এগুলো ইগনোর করলেও পরবর্তীতে নুসরাতকে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। নুসরাতও সতর্ক হয়ে যায়, কিন্তু সে এখনও মিসেস ফারজানাকে প্রচণ্ড ঘৃণা করে। কিন্তু ফারজানাকে সে জমের মতো ভয় পায়, কেননা ফারজাদ তাকে দেখলেই চরমভাবে অপমান করে দেয়। অনেকবার অনেকের সামনে অপদস্থ করেছে। এজন্য মনে মনে ফারজাদের প্রতি রাগ পুষে থাকলেও মুখে কোনো কিছু প্রকাশ করতো না নুসরাত। ফারজাদ গা ছাড়া ভাব নিয়ে বলল, আসুক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সামনে যেন না পড়ে। আমার সামনে পড়লে তো জানোই আমি কি করব। বলে ফারজাদ একটা বাঁকা হাসলো। মিসেস ফারজানা বিরক্ত হয়ে বললেন, মেয়েটা এখন ভালো হয়ে গেছে রে, ওর সাথে আর এমন করিস না। ফারজাদ জ্ঞানীর মতো একটা ভাব নিয়ে বলল, কুকুরের লেজ কোনো দিন সোজা হয় না আম্মু। তুমি যতই তাকে ভালো ভাবছো, সে কোনো দিনই ভালো হবে না, বরং আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। এখন আমাদের ক্ষমতা আছে বলে, টাকা আছে বলে আমাদের সাথে কিছু করার সাহস পাচ্ছে না, কিন্তু সুযোগ পেলে ঠিকই বিষাক্ত নাগিনীর মতো ছোবল মারবে। সে মনে মনে এখনও তোমাকে ঘৃণা করে, কিন্তু আজ তোমার টাকা আছে বলে তোমাকে সমীহ করে চলে। মানুষ স্বার্থের জন্য সব কিছু করতে পারে, কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলেই আবার আগের রূপে ফিরে আসে। ফারজাদের কথাগুলো অত্যন্ত যুক্তিসম্পন্ন। মিসেস ফারজানাও সেগুলো ঠিকই বুঝতে পারেন, কিন্তু তবুও তিনি চান সব কিছু ঠিক হয়ে যাক। নুসরাত যতই খারাপ হোক না কেন, তারই যে একমাত্র ছোট বোন। বাবা মারা যাওয়ার আগে তার হাতেই তো তুলে দিয়েছিলেন তাকে। সে দায়িত্ব পূরণ করতে তিনি সব কিছু স্বাভাবিক করতে চান, কিন্তু নুসরাতকে এই বাড়ির কেউই পছন্দ করে না। তাই তিনি নুসরাতকে আর প্রতিবন্ধী ভাইকে একটা আলাদা ফ্ল্যাট কিনে দিয়েছেন। সেখানে তারা এখন থাকে, আর মাঝে মাঝে আবরার ম্যানশনে এসে ঘুরে যায়। খাওয়ার মাঝেই হঠাৎই ফারজাদের ফোনে একটা কল আসে। ফারজাদ কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কিছু একটা বলে ফোন কেটে দেয় তার বাবা। ফারজাদ একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। কে ফোন করেছিল ফারজাদ? বাবা কি বললো সে? বলল যে বিজনেসের কাজে তিনি আজিমপুরে আটকে গেছেন। কিছু ইম্পর্টেন্ট ফাইল তিনি বাড়িতে রেখে গেছেন, সেগুলি তার কাছে পৌঁছে দিতে হবে। তোকে যেতে বলেছে? এখনই রওনা দিতে হবে। বিকেলের মধ্যে মিটিং শুরু হয়ে যাবে, তার আগে ফাইলগুলো বাবার কাছে পৌঁছে দিতে হবে। ফারজাদ খেয়ে দিয়ে উঠে পড়ল, যাবার আগে আর একবার মায়ের কপালে চুমু খেয়ে নিল। মিসেস ফারজানা মুচকি হাসি বিড়বিড় করে বললেন, পাগল ছেলে। ফারজাদ একেবারে রেডি হয়ে সিঁড়ি বেয়ে, পরনে সাদা টি শার্ট, তার ওপর নীল রঙের ব্লেজার,
কালো রঙের জিন্স, টানা টানা ভ্রুযুগল, মায়াবী চোখ, খাড়া নাক, সিল্কি চুলগুলো স্পাইক করে রাখা, ফর্সা মায়াবী মুখটিতে ট্রিম করে রাখা চাপদাড়ি, চোখে চোখে কালো সানগ্লাস, হাতে দামি ঘড়ি, খুবই সুদর্শন দেখতে লাগছে তাকে। টকটকে লাল ফর্সা গায়ের রং, ফারজাদের চোখগুলো একদম ওর মায়ের মতো মায়াবী আর টানা টানা, যে কেউ প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে যাবে। ফারজাদকে দেখে মিসেস ফারজানা অবাক হয়ে গেলেন। বাসায় অগোছালো থাকলেও কোথাও গেলে ফারজাদ একদম পরিপাটি হয়ে যায়, তখন তাকে একেবারেই চেনাই যায় না। মিসেস ফারজানা এগিয়ে এসে ফারজাদের কপালের কিনারে নিজের চোখ থেকে অল্প একটুখানি কাজল নিয়ে তার চুলের পাশে লাগিয়ে দিলেন। এমনভাবে লাগালেন যাতে দেখা না যায়, না হলে ফারজাদ আবার রাগ করবে। মিষ্টি হেসে মিসেস ফারজানা বললেন, আমার ছেলেটার যেন কোনো নজর না লাগে। ফারজাদ মিসেস ফারজানাকে জড়িয়ে ধরে মিষ্টি করে এসে বলল, আমার লক্ষ্মী মিষ্টি মাটা। পরে মায়ের কপালে একটা চুমু খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল সে। আকাশের অবস্থা তেমন একটা ভালো নয়। পুরো সকালটা রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরের সময়টা কেমন মেঘ মেঘ ভাব করেছে। এই জন্যই হয়তো সকালবেলা ভ্যাপসা গরম পড়েছিল। ফারজাদ তার বাবার অফিসের কাছে পৌঁছে গেছে প্রায় তখনই ঝুম বৃষ্টি শুরু হয়। প্রচণ্ড বিরক্ত হলো সে। এমনিতে জ্যামের কারণে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তার উপর আবার এই বৃষ্টি তার একদমই ভালো লাগে না। পুরো দিনটাই কেমন বিষণ্ণ মনে হয়ে থাকে তার কাছে। তার উপর রাস্তাঘাট চলাচল করতে গেলে কাদামাটিতে একাকার হয়ে যায়। ফারজাদ আবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, অপরিচ্ছন্নতা তার একদমই পছন্দ নয়। বিরক্ত হয়ে গাড়ির লুকিং গ্লাস লাগাতে যাবে, তখনই কিছু একটাতে তার চোখ আটকে যায়। মুখটা হালকা হা হয়ে যায়। সানগ্লাসের উপর দিয়ে একটা শুভ্র নারী মূর্তির প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ফারজাদ সানগ্লাসটা আলগোছে নামিয়ে নিয়ে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। সন্ধ্যার আবছা আলোতে বৃষ্টিতে স্নানরত সে নারীকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, তবুও শুভ্র পোশাকে লম্বা ভেজা চুলে একটা মেয়েকে পরম উচ্ছ্বাসে বৃষ্টিবিলাস করতে দেখা যাচ্ছে। তার সাথেও আরও একটা মেয়ে বৃষ্টিতে ভিজছে। ফারজাদ অপলকভাবে সেই হাস্যোজ্জ্বল বৃষ্টিতে স্নানরত মেয়েটির দিকে তাকিয়ে রইল। তার চোখে মুখে বিরাজ করছে অপরিসীম মুগ্ধতা। হৃদয় জুড়ে বয়ে চলেছে এক অন্যরকম অনুভূতি। এই অনুভূতির সাথে সে পূর্বে পরিচিত ছিল না। একটা অদ্ভুত শিহরণ আর শীতলতা বিরাজ করছে পুরো দেহ মন জুড়ে। এভাবে কতক্ষণ যে সেদিকে তাকিয়ে রইল ফারজাদ, তার হিসাব সে রাখেনি। তার ধ্যান ভাঙল ফোনের রিংটংয়ের আওয়াজে। তার বাবা ফোন করেছে। ফারজাদের এবার মনে হলো সে তো ফাইলের কথা ভুলেই গিয়েছিল। তার বাবার মিটিংয়েরই বা কী হলো কে জানে। এসব ভাবতে ভাবতে ফোন রিসিভ করলো সে। হ্যালো বাবা। হ্যালো ফারজাদ, কোথায় তুমি? কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এখনো আসছো না কেন? না আসলে বাবা আমি তোমার অফিসের কাছাকাছি আছি। আসলে জ্যামের কারণে লেট হয়ে গিয়েছে, তার উপর আবার বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু এখন বেশি সময় লাগবে না। তোমার মিটিং কি শুরু হয়ে গিয়েছে? না, আসলে ক্লায়েন্টরা এসে পৌঁছাতে লেট করেছে, তাই মিটিংও লেট করে স্টার্ট হবে আর কিছুক্ষণের মধ্যে। তুমি তাড়াতাড়ি ফাইলগুলো নিয়ে চলে আসো। আচ্ছা বাবা আমি আসছি। ফারজাদ ফোনটা রেখেই সামনের দিকে তাকালো। তাকাতেই অবাক হয়ে গেল সে। সামনে সেই মেয়েটি নেই। ফারজাদ ব্যস্ত হয়ে গাড়ি থেকে নেমে দ্রুত চারদিকে খুঁজতে লাগলো। মুহূর্তেই ভিজে একাকার হয়ে গেল সে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। সে অবিরামভাবে মেয়েটাকে আশেপাশে খুঁজে চলল, কিন্তু এই অল্প সময়ের মধ্যে মেয়েটা কোথায় অদৃশ্য হয়ে গেল। প্রায় অনেকক্ষণ খোঁজার পরে যখন মেয়েটাকে খুঁজে পেল না, তখন বুকের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করতে লাগলো ফারজাদ। অদ্ভুত বিষণ্ণতায় মনটা ছেয়ে গেল। আজকে যদি তার বাবাকে ফাইল পৌঁছাতে না হতো, তাহলে সে দরকার হলে সারা রাত খুঁজতো মেয়েটাকে, কিন্তু তার বাবাকে ফাইলগুলো পৌঁছানো দেওয়া জরুরি। তাই সে বাধ্য হয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি চালাতে চালাতে সে প্রতিটা মুহূর্তে আশেপাশে নজর বোলাচ্ছিল যদি একটিবার মেয়েটিকে দেখতে পাওয়া যায়। কিন্তু তবুও যখন পাওয়া গেল না, তখন ফারজাদ একটা বড় দীর্ঘশ্বাস নিল। ড্রাইভিং করতে করতে ভাবতে লাগলো মেয়েটিকে নিয়ে। এই অল্প সময়ের মধ্যে কেউ বুঝি মনের এতখানি জায়গা দখল করে নিতে পারে? সেটা ফারজাদ আজকে মেয়েটিকে না দেখলে বুঝতেই পারতো না। মেয়েটির মধ্যে এমন কি ছিল যার জন্য এতটা টান অনুভব হচ্ছিল মেয়েটির প্রতি? এসবই ভাবছিল ফারজাদ। মনে মনে মেয়েটির একটা নামও দিয়ে দিল, সে শুভ্রপরী। নিজের অব্যক্ত অনুভূতিগুলো ডায়েরির পাতায় লিখে রাখলো সে।
কোনো এক নাম না জানা মায়াকুমারী আজ আমার মনটাকে একদম শূন্য করে দিয়ে চলে গেল। মনের ভিতরে জাগিয়ে দিয়ে গেল এক অপরিসীম অজানা ভালো লাগার অনুভূতি, যার সাথে এর আগে আমি কখনোই পরিচিত ছিলাম না। বৃষ্টি স্নানরতা সেই শুভ্র পরীর মাঝে আজকে আমি এমন কিছু দেখেছি যা এর আগে আমি কখনোই দেখিনি। মেয়েটার মধ্যে কিছু তো একটা ছিল, যার জন্য এত অল্প সময়ের পরিচয়ে একটা গভীর টান সৃষ্টি হয়েছে তার প্রতি। এই অনুভূতিটার নাম কি তা আমার জানা নেই, শুধু এতটুকুই জানি মেয়েটি আমার হৃদয়ের সবখানি দখল করে নিয়েছে। আমার হৃদয় আর আমার নেই, আমার চোখ জোড়া অবিরত তাকেই খুঁজে যাচ্ছে বারংবার। জানি না আর কখনো দেখা হবে কিনা, কিন্তু আমি চাই, খুব করে চাই, তার সাথে আমার আবার দেখা হোক। তাকে নিজের জীবনের সাথে চিরকালের জন্য জড়িয়ে নিতে চাই। এত দেরি হলো কেন তোর আসতে? সময় দেখেছিস? সন্ধ্যা 7টা বাজে এখন। তোর পরীক্ষা শেষ হওয়ার কথা দুপুরে, এতক্ষণ কোথায় ছিলিস? দরজা খুলে দিয়েই সালমা আহমেদ একগাদা কথা শুনিয়ে দিলেন শ্রেয়সীকে। বেচারির দরজার সামনে দাঁড়িয়ে মায়ের বকুনি শুনছে আর ঠান্ডায় থরথর করে কাঁপছে। ভিজে একেবারে টইটুম্বুর অবস্থা তার। মাঝে মাঝে হাঁচিয়েও দিচ্ছে আজকে নির্ঘাত জ্বর আসবে। শ্রেয়সীর বৃষ্টিতে ভিজলেই প্রচণ্ড জ্বর আসে, কিন্তু বৃষ্টি আসলেই বৃষ্টিতে ভেজার লোভ সামলাতে পারে না সে। সরি আম্মু, ভেরি ভেরি সরি। প্লিজ লক্ষ্মীটি আমাকে মাফ করে দাও, আর হবে না এমন। দেখো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আগে ভেতরে আসতে দাও। আগে বল তুই কোথায় ছিলি এতক্ষণ? তোর চিন্তায় চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছিলাম। আসলে আম্মু, আজকে এক্সামের পরে সব বান্ধবীরা মিলে ফুচকা খেতে গিয়েছিলাম। সেখান থেকে ঘোরাঘুরি করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। তারপরে বৃষ্টি শুরু হলো। আর তুমি তো জানো আম্মু, বৃষ্টি আসলে আমার প্রচুর ভিজতে মন চায়। তাই আর নিজেকে সামলাতে পারিনি। এরপর থেকে আর এমন হবে না আম্মু। তোমাকে টেনশনে রাখতে চাইনি আমি। প্লিজ আমাকে মাফ করে দাও। থরথর করে কাঁপতে কাঁপতে বলল শ্রেয়সী। সালমা আহমেদের মন গলে গেল। মেয়েটার এই অবস্থা দেখে তিনি দ্রুত তাকে ভেতরে নিয়ে আসলেন, সাথে মিষ্টি করে কয়েকটা বকুনি দিয়ে দিলেন। রুমে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল শ্রেয়সী। একটা কালো রঙের সুতির 3 পিস পরে নিল। কালো রঙটা ওর সাথে বেশ মানায়। ফর্সা শরীরে রঙটা একেবারে ফুটে থাকে। মাথাটা কেমন ঝিমঝিম করেছে তার। শরীর ধীরে ধীরে গরম হতে শুরু করলো। শ্রেয়সী বুঝতে পারলো তার জ্বর আসবে, কিন্তু কালকে তো আর তার এক্সাম, জ্বর আসলে তো চলবে না। এসব ভাবতে ভাবতেই হঠাৎ দেখলো তার মা তার জন্য 1 কাপ কফি নিয়ে এসেছে। এই সময় কফি খাওয়াটা তার খুব প্রয়োজন ছিল, কিন্তু মাকে কিছু না বলতেই মা কেমন করে জানি সব বুঝে যায়। এক চিলতে হাসি ফুটে উঠল শ্রেয়সীর মুখে। আমার লক্ষ্মী আম্মুটা, তুমি কি করে বুঝলে আমার কফি খেতে মন করছে? কফির কাপটা নিতে নিতে বলল। সালমা আহমেদ মুচকি হেসে বললেন, মায়ের মন, সন্তান কি চায় সেটা মুখ ফুটে বলার আগেই বুঝে যায়। তাকে কিছু বলে দিতে হয় না, সে আপনা থেকেই সব কিছু বুঝে যায়। শ্রেয়সী কফিতে চুমুক দিয়ে তার মাকে জড়িয়ে ধরল। সালমা আহমেদ মেয়ের মাথায় হাত রাখতেই চমকে উঠলেন। এ কি, তোর শরীরে তো জ্বর উঠেছে? আমি জানতাম আজকে নির্ঘাত তোর জ্বর উঠবে। বারবার বারণ করে বৃষ্টিতে ভিজতে, কিন্তু কোনোদিন আমার কথা শুনলে তো? কালকে তোর এক্সাম, তুই কি করে এক্সাম দিবি? বেশ চিন্তিত মুখে বললেন সালমা আহমেদ। ওসব নিয়ে তুমি চিন্তা করো না আম্মু, এই জ্বর কিছুই না। আর জ্বর নিয়ে তো আমি কত এক্সাম দিয়েছি, এটা কোনো ব্যাপারই না। হয়েছে, আমাকে আর বুঝ দিতে হবে না। আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, এগুলো খেয়ে নিবি। আর আজকে বেশি রাত পর্যন্ত পড়ার দরকার নেই। আজকে আমি তোর সাথে ঘুমাবো। আজকে তোর খেয়াল রাখতে হবে আমাকে। শ্রেয়সী নিজের মায়ের গালে কয়েকটা চুমু দিয়ে বলল, ও আম্মু, তুমি এত এত কিউট কেন? তুমি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট মম। সালমা আহমেদ মেয়ের আদর ভরা কথায় মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। ফারজাদ আজিমপুর থেকে আর যায়নি। সে তার বাবাকে বলে এখানে কিছুদিন থাকার ব্যবস্থা করে নিয়েছে। তার বাবা কারণ জিজ্ঞেস করলে সে বলেছে এখানে তার বিজনেসের কাজে হেল্প করবে। আরমান চৌধুরী বেশ খুশি হয়েছেন ছেলের কথা শুনে। এতদিন তো বলে কেউ ছেলেকে বিজনেসের কাজে লাগাতে পারেননি, আর আজ যখন নিজ থেকে বলছে তখন আর না করতে পারলেন না তিনি। ছেলেকে বিভিন্ন কাজ বুঝিয়ে দিয়ে তার সাথে বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করতে বললেন।
কিন্তু ফারজাদের মন তো পড়ে আছে অন্যদিকে। সে তো বারবার তার মায়াপুরীকে খুঁজে যাচ্ছে, সুযোগ খুঁজছে কখন সেই রাস্তায় যাওয়া যাবে যেখানে সে সেই শুভ্রপরীকে দেখেছিল। বাবাকে অনেক বলে কয়ে ম্যানেজ করে আজ সে গাড়ি নিয়ে এসেছে সেই রাস্তায়। বিকেল 3টে থেকে অপেক্ষা করছে সেই শুভ্রপরীকে একটিবার দেখার জন্য। ফারজাদ কখনোই অপেক্ষা নামক জিনিসটাকে পছন্দ করে না। প্রচণ্ড বিরক্ত লাগে তার অপেক্ষা করতে। জীবনের সব কাজে সে দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করে। ধীরে 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 সুস্থের কোনো কাজই তার পছন্দ নয়। কিন্তু আজ এত ধৈর্য কোথা থেকে এলো? কেন আজ সিদ্ধান্ত নিতে, দ্রুত নিতে মন চাচ্ছে না? কেনই বা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে বিরক্ত লাগছে না? তাও এক পলক দেখা অপরিচিত একটি মেয়ের জন্য এই অনুভূতি কি বলে, তার উত্তর জানা নেই ফারজাদের। গাড়ি থেকে নেমে এসে গাড়ির দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল ফারজাদ। তার পরনে আজকে হোয়াইট টি শার্ট, ব্ল্যাক হুডি আর ব্ল্যাক জিন্স, চুল স্পাইক করা, চোখে সানগ্লাস আর হাতে ঘড়ি। এক কথায় নজর করা লুক। 6 ফুট লম্বা আর প্রশস্ত চওড়া বডির পুরুষটিকে দেখে যে কোনো নারী ফিদা হয়ে যাবে। জিম করা আকর্ষণীয় সিক্স প্যাক তার। তবে পোশাকের আবরণ যেটা আবৃত, রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা মেয়ে তার দিকে হাঁ করে তাকিয়েছিল। কেউ কেউ তো ছেঁচড়ার মতো তার সাথে যেচে গিয়ে কথা বলতে কোনো পাত্তা পায়নি। বেশি বিরক্ত করাতে ধমকে খালো মুখে ফিরতে আসতে হয়েছে। রাস্তার লোকজন তার দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছে। বিকেল 3টে থেকে এখন সন্ধ্যে 6টা বেজে গেছে। ফারজাদ সেখান থেকে এক চুলও নড়েনি। যেমন কারোর জন্য 3 ঘন্টা তো দূরের কথা, 3 মিনিটও অপেক্ষা করেনি। আজ এত অপেক্ষা করে যেন তার ক্লান্তি লাগছে না। যারা ফারজাদকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল তারা তাকে এভাবে অপেক্ষা করতে দেখে বেশ অবাক হলো। তবে তার বড়লোক গেট আপ দেখে কেউ কিছু জিজ্ঞেস করতে সাহস করলো না। হঠাৎ করে তার ফোনের রিং বেজে উঠল। রিসিভ করতে ওপাশ থেকে আরমান চৌধুরী বললেন, কোথায় আছো তুমি ফারজাদ? তোমাকে বলেছিলাম না আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সন্ধ্যা 6টার মধ্যে প্রেজেন্ট থাকতে হবে। এখন তো 6টার উপরে বাজে। সরি বাবা, আসলে একটা কাজ পড়ে গিয়েছিল তাই লেট হয়ে গেছে। তবে তুমি টেনশন করো না, আমি জাস্ট 20 মিনিটের মধ্যে আসছি। বলে ফারজাদ গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে পড়ল। গাড়ির সিট বেল্ট লাগাতে লাগাতে আরেকবার রাস্তার দিকে নজর বুলিয়ে নিল, কিন্তু তার চোখ কাঙ্ক্ষিত মানুষটি ধরা পড়ল না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে গাড়ি স্টার্ট দিল। পর টেবিলে বসে বাইরের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়সী। তার পর টেবিলের সামনেই বারান্দা, সেখান থেকে বাহিরের ভিউ খুব সুন্দরভাবে দেখা যায়। আকাশটা আজ ছাই বর্ণ ধারণ করে আছে, শীতল হাওয়া বয়ে চলছে অবিরত। বারান্দায় ঝুলন্ত টবগুলো দোল খাচ্ছে তালে তালে। একটা বিষণ্ণ ভাব বিরাজ করছে চারপাশে। শ্রেয়সীর এই মেঘলা পরিবেশ ভীষণ পছন্দের। রৌদ্রোজ্জ্বল দিন অপেক্ষা মেঘলা দিনটাকে তার বেশ ভালো লাগে। কোন একটা বিষণ্ণ সুর যেন তাকে কোন এক কল্পনাতে নিয়ে যায়। একটা নস্টালজিক ভাব চলে আসে নিজের মধ্যে। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত এই বিষণ্ণ মেঘলা দিনে সে তার প্রিয় মানুষটি খুঁজে পাবে, যার জন্য আজ সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তা কেন যেন মনে হয় এমন কেউ আসবে যার জন্য সে এতগুলো বছর ধরে অপেক্ষা করছে। কোন এক অচেনা অচিনপুরের রাজপুত্র। তার মাঝে মধ্যে মনে হয় কেউ তার পথে আছে, কিন্তু সেটাকে নিতান্তই তার মনের অমূলক ধারণা বলে পাত্তা দেয় না। শ্রেয়সীর পরনে আজকে সাদা রঙের একটি গেঞ্জি আর কালো রঙের একটা স্কার্ট। লম্বা চুলগুলো কোমর ছাড়িয়ে গেছে, হালকা বাদামি মৃদু কোঁকড়ানো বানেবি লম্বা চুল। মাঝারি উচ্চতার শ্রেয়সীকে দেখতে ঠিক একটা বারবি ডলের মতোই লাগে। তাই তো তার বাবা তাকে আদর করে প্রিন্সেস ডাকে। বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়াতে মাতাল হাওয়া তার চুলগুলো এলোমেলো করে দিল। পুরো শরীর বাতাসে এঁকে গেল। চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো বাতাসের স্পর্শ। তখন হঠাৎ করেই কালকের রাতের একটা স্বপ্নের কথা মনে পড়ে গেল তার। এমনই একটা মেঘলা পরিবেশে কোন এক পাহাড়ের চূড়ার পাশ ঘেঁষে সে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা রঙের একটা সিল্কের শাড়ি। চোখ বন্ধ করে 2 হাত উঁচু করে সে বাতাসের তীব্রতা অনুভব করছে। হঠাৎই পিছন থেকে কেউ তার কোমর জড়িয়ে তার চুলের মধ্যে মুখ গুজে দিল, আর তার মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। সে পিছন করে সামনের মানুষের দিকে তাকিয়ে ঝলমলে একটা হাসি দিল। আশ্চর্যের বিষয়, সামনের মানুষটি তার সম্পূর্ণ অপরিচিত, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে যেন কত যুগ ধরে তাকে চেনে সে। নিজের একান্ত আপনজন মনে হচ্ছে তাকে। তার মায়া ভরা চোখে নিজেকে হারিয়ে ফেলছে সে বারংবার। ছেলেটার মায়া ভরা মুখে কপালে পরবাসে নিজের ঠোঁটের স্পর্শ এঁকে দিল। ধপ করে চোখ খুলল শ্রেয়সী। তার নিঃশ্বাস ঘরল হয়ে আসছে। এটা কি স্বপ্ন দেখলো সে? স্বপ্ন এতটা জীবন্ত আর বাস্তব কী করে হয়?
আর স্বপ্নে সে যার চেহারা দেখলো তার চেহারাটা স্পষ্ট মনে পড়ছে না, তবে তার মায়াবী চোখগুলো তার খুব করে মনে আছে। সেই চোখ জোড়া যে ভুলবার নয়, এক অপরিসীম ভালোবাসা, মায়ার ভালোবাসা জড়িয়ে আছে সেই চোখ জোড়ায়। তবে কি এটাই তার সেই স্বপ্নের পুরুষ যার জন্য সে অপেক্ষা করে আছে বহুকাল ধরে? উত্তর জানা নেই শ্রেয়সীর। বাড়ির ছাদে গিয়ে দোলনায় বসে পড়ল শ্রেয়সী। খুব শখ করে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে দোলনাটা। পুরো দোলনা ফুল দিয়ে সাজিয়েছে সে। প্রতিদিনই গাছ থেকে ফুল এনে লাগায় দোলনায়। পুরো ছাদ ভর্তি তাদের ফুলের টব আর ফুলের গাছ দিয়ে ভরা। প্রত্যেকটাই শ্রেয়সী লাগিয়েছে। ফুলের গাছের যত্ন সে একা একাই করে। নিজের মতো করে যত্ন নিতে পছন্দ করে সে। তার বাগানে অধিকাংশ ফুলই সাদা রঙের। সাদা রঙের ফুলগুলো তার ভীষণ পছন্দের। বিশেষ করে সাদা গোলাপ আর বেলি ফুল তার প্রিয় ফুলগুলোর মধ্যে অন্যতম। সাদা রঙটা তার ভীষণ পছন্দের। সাদা নাকি শুভ্রতা ও শান্তির প্রতীক। শ্রেয়সীর মনটাও তেমন শুভ্রতা শান্তি দিয়ে ঘেরা। দোলনায় বসে দোল খেতে খেতে ভাবছে সে স্বপ্নের কথা। সুন্দরী হয় দরুণ, জীবনে অনেক প্রপোজাল পেয়েছে সে, কিন্তু কখনো এসবকে পাত্তা দেওয়া হয়নি। এই জন্য ছেলেরা তাকে অহংকারী ভাবত। ওর বান্ধবীরা ভাবতো শ্রেয়সী হয়তো সুন্দরী হওয়ার জন্য অ্যাটিটিউড দেখিয়ে প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, কিন্তু আসলে সেটা নয়। সে এমন একজন ভালোবাসার মানুষকে চায় যার জন্য তার মন থেকে একটা অন্যরকম অনুভূতির জন্ম নেবে, যাকে দেখলেই হৃৎপিণ্ড ঢক করে কাঁপতে শুরু করবে, নিজের অব্যক্ত অনুভূতিগুলো যার সাথে নির্দ্বিধায় শেয়ার করা যাবে, যাকে সে পাগলের মতো ভালোবাসতে পারবে, যার সাথে সারাটা জীবন নিঃস্বার্থ নির্দ্বিধায় কাটিয়ে দেওয়া যাবে। আর সেই মানুষটাও তাকে পাগলের মতো ভালোবাসবে, তার হাতে হাত রেখে জীবনের পুরোটা মুহূর্ত অবিচলভাবে কাটিয়ে দিতে পারবে। চরম দুঃখ সময় যার হাত ছাড়বে না। কিন্তু যারা তাকে প্রপোজাল দিয়েছিল তারা মূলত সৌন্দর্যে মোহিত হয়ে শ্রেয়সীকে প্রপোজাল করেছিল, তাকে ভালোবেসে প্রপোজ করেনি। একটা সময় হয়তো ছেড়েও দিত। সেজন্য শ্রেয়সী নিজের সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পেতে আজও অপেক্ষা করে যাচ্ছে অবিরত। তার বিশ্বাস একদিন না একদিন তার ভালোবাসার মানুষটি ঠিকই তাকে খুঁজবে। দোলনায় বসে বসে ডায়েরি লিখছে শ্রেয়সী। জানি না কালকে রাত্রে কেন এমন স্বপ্ন দেখলাম। হয়তো আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য কোনো সংকেত ছিল এই স্বপ্ন। ওই কিছু সেকেন্ডের স্বপ্নের মুহূর্তগুলোই আমার জীবনের সেরা মুহূর্ত নিঃসন্দেহে। ওটাকে আমি স্বপ্ন বলবো না, কেননা স্বপ্নের প্রতিটা মুহূর্ত আমার কাছে জীবন্ত মনে হয়েছে। এতটা প্রাণবন্ত আর জীবন্ত বাস্তব কোনো ঘটনাও আমার কাছে অনুভূত হয়নি। সেই মায়াবী পুরুষদীপ্ত চোখ দুটোতে আটকে গেছে আমার সমস্ত দেহ মন। এতটা মায়া কারো চোখে কি করে থাকতে পারে? ভালোবাসার আধার দেখতে পেয়েছিলাম আমি সেই চোখে, যার মাঝে আমি ডুবে যেতে চেয়েছিলাম বারবার। সেই মায়া রাখা মুখশ্রী, সেই মায়া মাখা মুখশ্রী, যাকে কয়েক পলক দেখে আমার এই জীবনের তৃষ্ণা মিটবে না। হাজার জনম ভরে সেই মুখশ্রী অপলকভাবে আমি তাকিয়ে দেখতে চাই, অনুভব করতে চাই সেই সত্তার অধিকারীকে। তার ছোঁয়া স্পর্শ আমি অনুভব করি প্রতিটা মুহূর্তে। কি এক অদ্ভুত শিহরণ বয়ে যায় আমার দেহ মন জুড়ে। আমি এখনও অনুভব করতে পারি সেই স্পর্শ, সেই মায়া মাখা শিহরণ। এটা স্বপ্ন না হয়ে যেন সত্যি হয়। অচিরেই সেই অচিনপুরের রাজকুমারের সাথে যেন আমার দেখা হয়। তার চোখ জোড়ায় নিজের চোখ জোড়া আবদ্ধ করে আমি বলতে চাই মনের অব্যক্ত না বলা অনুভূতিগুলো। অপেক্ষায় রইলাম তার জন্য আমি। আমার বিশ্বাস সে আসবে, তাকে যে আসতেই হবে। ডায়েরি সেই পাতাটিতে একটি বেলি ফুল রেখে বন্ধ করে রাখলো শ্রেয়সী। তখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। চোখ বন্ধ করে বৃষ্টির ফোঁটাগুলো অনুভব করতে লাগলো। কিন্তু বারে বার তার স্বপ্নে দেখা সেই পুরুষটির স্পর্শ অনুভূতিগুলো তীব্র হয়ে উঠল। কি অপরিসীম ভালো লাগার সেই অনুভূতি। ভাইয়া, তুমি আমার সাথে একদম কথা বলবি না। তুই আমার কেউ হোস না, আমিও কেউ হই না তোর। গাল ফুলিয়ে অভিমানী কণ্ঠে কথাগুলো বলল ফায়জা। ফারজাদের একমাত্র অভিমানী আদরের ছোট বোন। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে ফাইনাল এক্সাম দিয়েছে। ফারজাদের থেকে 5-6 বছরের ছোট হলেও তাদের সম্পর্ক একদম পিঠাপিঠি ভাই বোনের মতো। ফারজাদ আদরের কণ্ঠে বলল, ভেরি ভেরি সরি মাই লিটিল সুইট কিউটি বোন, আমার ভুল হয়ে গেছে। সরি, ভুল না, অন্যায় হয়ে গেছে। এই যে আমি কান ধরছি, এখন কি আমার বোনটি আমাকে ক্ষমা করে দেবে নাকি আরও শাস্তি দিবে? ফোনের ওপাশ থেকে কথাগুলো শুনে হেসে দিল ফায়জা। যতই রাগ অভিমান করে থাকুক, তার একমাত্র প্রিয় ভাইটির উপর সে রাগ করে থাকতে পারে না। তার ভাইটিকে যে সে ভীষণ ভালোবাসে। আচ্ছা, ক্ষমা করে দিতে পারি একটা শর্তে।
আমার বোন যে শর্ত বলবে সেই শর্তেই আমি রাজি। শুনি কি শর্ত? আমার বার্থডে পার্টিতে আসতে পারিসনি ঠিক আছে, কিন্তু সবার আগে উইশ তো তুই করেছিস। কিন্তু আমার সময় আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবি। চকলেট যদি কম হয় তাহলে কিন্তু ক্ষমা করব না। যথাজ্ঞা মহারানী। আপনার হুকুম পালনের জন্য আপনার সেবক সবসময়ই নিয়োজিত রয়েছে। বলে হেসে দিল ফারজাদ। ওপাশ থেকেও ফাইজাও হেসে দিল। শ্রেয়সের কথা মনে পড়তেই সে হাসি থামিয়ে ফাইজাকে বলল, বোন, তোর সাথে একটা কথা শেয়ার করব। হ্যাঁ ভাইয়া, বল কি কথা। ফারজাদ ইতস্ত করতে লাগলো। মানে আসলে এসব বলতে লাগলো। ফাইজা বিরক্ত হয়ে বলল, কি, কখন থেকে মানে আসলে করছিস ভাইয়া? আমার সাথে কথা বলতে এত সংকোচ কিসের তোর? ফারজাদ নিজেকে স্বাভাবিক করে বলতে শুরু করলো, আসলে আমার একটা মেয়েকে খুব ভালো লেগেছে। ওকে আমি 2 দিন আগে বৃষ্টিতে ভেজা অবস্থায় একটা রাস্তায় দেখেছিলাম, কিন্তু বৃষ্টি ছিল বলে তার মুখটা স্পষ্ট মনে নেই আমার। গাড়িতে বসে তাকে মুগ্ধ হয়ে দেখছিলাম, কিন্তু হঠাৎই মেয়েটা হারিয়ে গেল। আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ইভেন এই 2 দিন ধরে ওকে পাগলের মতো খুঁজে চলেছি, কিন্তু ওকে আর কোথাও দেখতে পাইনি। এখন কি করি বলো তো বোন? ফাইজা উচ্ছ্বসিত হয়ে বলল, ওয়াও, আমার ভাইয়ার কোনো মেয়েকে মনে ধরেছে। আমি তো ভেবেছিলাম আমার নিরামিষ ভাইটার মনে হয় এই জীবনে আর বিয়েই হবে না, কারণ কোনো মেয়েকেই তার পছন্দ হয় না। দেখছি তো কিছু মুহূর্তের পরিচয় হওয়া একটা মেয়েকে সে পাগলের মতো খুঁজছে। ভেরি ইন্টারেস্টিং। ফারজাদ কিছুটা দুঃখী হয়ে বলল, মজা নিস না বনু, ট্রাস্ট মি। মেয়েটাকে দেখে আমার এমন অনুভূতি হয়েছে যা তোকে বলে বোঝাতে পারবো না। এর আগে কারো জন্য এতটা ফিলিংস মনে কখনোই আসেনি। জানি না মেয়েটার মধ্যে কি ছিল। আই সোয়ার, মেয়েটাকে না পেলে আমি বোধহয় পাগলই হয়ে যাব। ফাইজা এবার শান্তভাবে বলল, তুই বললি মেয়েটার চেহারা তো স্পষ্টভাবে মনে নেই, তাহলে তুই আবার ওকে দেখলে চিনতে পারবি? ফারজাদ কিছুটা ভেবে উত্তর দিল, পারবো, কারণ মেয়েটার মুখটা আবছা আবছা আমার মনে আছে। আবার যদি কখনো চোখের সামনে পড়ে তাহলে ঠিকই চিনতে পারবো। ফাইজা এবার বলল, তাহলে তুই কোনো ইন্টেনশনই নিয়ে নিস না ভাইয়া। তোর বোন থাকতে তোর কোনো অপূর্ণতা থাকবে না। আমি আসছি তোর ওইখানে, তখন দুইজনে মিলে আমার ভাবিকে খুঁজবো। ফাইজার মুখ ভাবি ডাক শুনে বেশ চমকালো ফারজাদ, তবে মনে মনে বেশ খুশিও হলো। কিন্তু তোর কলেজের কি হবে? ওসব নিয়ে টেনশন করিস না, স্যারকে বলে কয়েকদিনের ছুটি নিয়ে নিব। তোর কিন্তু সামনে এইচএসসি এক্সাম, কোনো ফাঁকি দেওয়া চলবে না। ভালো মতো পড়ে মেডিকেলের চান্স পেতে হবে। আরে ভাইয়া, পড়াশোনা নিয়ে তুই চিন্তা করিস না, পড়াশোনা আমি ঠিকই সামনে নেব। তুই তোর সুইট হার্টের কথা ভাব। দিব এক থাপ্পড়। ভাইয়ার সামনে এসব কি বলছিস? ফাইজা ওপাশ থেকে ভেঙচি কেটে বলল, হয়েছে হয়েছে, এত ভদ্র সাজতে হবে না। আমি কালকেই তোর ওখানে আসছি, চকলেটগুলো কিনে রাখিস। এসে না পেলে কিন্তু তোর খবর আছে। ফারজাদ হেসে বলল, ওসব নিয়ে তুই চিন্তা করিস না। তুই যা চাইবি তাই পাবি, শুধু আমার কাজটা করে দে। আমাকে ঘুষ দিচ্ছিস না তো ভাইয়া? তাহলে কিন্তু আমি তোর কাজ করব না। আরে না না, তুই আমার একমাত্র আদরের ছোট বোন, তোর জন্য তো জান কোরবান। সেখানে এসব চকলেট আর কি? তোর জন্য আমি সব কিছু করতে পারি, নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। ওপাশ থেকে ফাইজার চোখগুলো টলমল করে উঠল। আবেগে জড়ানো কণ্ঠে বলল, লাভ ইউ ভাইয়া। লাভ ইউ টু বনু। একের পর এক চকলেট শেষ করে যাচ্ছে ফাইজা, সাথে চকলেট কেকও রয়েছে। চকলেট আর চকলেট কেক ফাইজার ভীষণ পছন্দ। তার ঘর ভর্তি আজকে শুধু চকলেটের মেলা, সাথে বার্থডে গিফট হিসেবে রয়েছে অসংখ্য উপহার। সবই তার বাবা ও ভাইয়া এনেছে। তারা যে ফার্ম হাউসটিতে বর্তমানে অবস্থান করছে, এখানে বেশ বড়সড় একটা পার্টির আয়োজনও করা হয়েছে। ফাইজাকে তো আজকে একটা প্রিন্সেসের মতো লাগছে। সাদা লং গাউনে তাকে একদম পরীর মতো লাগছে। ফাইজা রুমে বসে চকলেট খাচ্ছিল, তখনই ফারজাদ রুমে প্রবেশ করলো। কি করছে আমার ছোট্ট বোনটা? আমার উপর অভিমান কমেছে তার? ফাইজা চকলেট খেতে খেতে হাসি মুখে বলল,
অনেক অনেক থ্যাঙ্কস তোকে ভাইয়া। আমি জানি এই সব কিছুর আয়োজন তুই একাই করেছিস। বাবা তো বিজনেসের কাছে ব্যস্ত থাকে, আর আমি জানি যে এইসবে ইনভলভ ছিল না। তুই এইসব আয়োজন করে বাবাকে রিকোয়েস্ট করে আজকে পার্টিতে রেখেছিস। আমাকে কত ভালোবাসিস তুই। লাভ ইউ সো মাচ ভাইয়া। ফারজাদ মুচকি হেসে ফাইজার গাল টেনে দিল। আজকে বিকালে আমার সাথে ঘুরতে যাবি? ফাইজা চকলেটে কামড় দিতে দিতে বলল। ভাবিকে খুঁজতে? ফারজাদ ফাইজার মাথায় আলতো করে টোকা দিয়ে বলল। খুব দুষ্ট হয়ে গেছিস তুই, বেশি পাকা হয়ে গেছিস না? ফাইজা ভেঙচি কেটে বলল। ভুল কি বললাম আমি? তুই তো আমাকে এনেছিস ভাবিকে খোঁজার জন্য। তোকে আমি আনিনি, তুই নিজে থেকেই এখানে এসেছিস। আচ্ছা যা, আমি নিজে থেকে এসেছি। আমার হবু ভাবিকে দেখতে কেমন সেটা তো দেখতে হবে, তাই না? কোথায় যাবি বিকেলে? ভাবিকে প্রথম যেখানে দেখেছিলি সেখানে? তুই আগে থেকেই ভাবি বলা শুরু করেছিস কেন? কেউ শুনলে কি বলবে? যার যা বলার বলুক, আমার ভাইয়ের যাকে পছন্দ হয়েছে তাকে যে কোনো মূল্যেই আমার ভাবি করে আনবই। ফারজাদ ফাইজার দুই গাল টেনে দিয়ে বলল। আমার লক্ষ্মী বোনটা। ফাইজা চিন্তিত মুখে বলল। কিন্তু সেই রাস্তায় তো তুই ভাবিকে গত 4 দিন ধরে খুঁজে বেড়াচ্ছিস, একদিনও তো পেলি না। আজকে গেলেও যে পাবি সেটার তো কোনো নিশ্চয়তা নেই। ফারজাদ মলিন মুখে বলল। এখন কি করব তুই বল? আমি তো ওর ঠিকানাও জানি না, এত বড় শহরে ওকে কি করে খুঁজবো? ফাইজা বেশ কিছুক্ষণ কি যেন চিন্তা করলো, তারপর ঝটপট বলল। ভাবির চেহারা তো তোর আবছা আবছা মনে আছে, তাই না? তুই চাইলে স্কেচ বানাতে পারিস, তাহলে আমাদের খুঁজতে অনেক সুবিধা হবে। ফারজাদের মুখটা জলজল করে উঠল। খুশি হয়ে তাড়াতাড়ি বলল। দারুণ আইডিয়া দিয়েছিস তো বনু, এটা তো আমার মাথাতেই আসেনি। দাঁড়া, আমি এক্ষুনি স্কেচ বানানোর কাজ শুরু করছি। বলেই ফারজাদ রুম থেকে বেরিয়ে গেল। ফাইজা সেদিকে তাকিয়ে হাসতে লাগলো আর মনে মনে বলতে লাগলো। ভাইয়া, আমার ভাইয়াটা বিয়ের আগেই বউ পাগল হয়ে গেছে, বিয়ের পর না জানি বউয়ের জন্য কেমন পাগল হয়ে যায়। ফারজাদের স্কেচ বানানোর কাজ প্রায় শেষ। স্কেচ বানাতে খুবই দক্ষ সে। খুব সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে স্কেচটা তৈরি করেছে সে। প্রিয় কোনো মানুষের ছবি আঁকতে গেলে আপনা থেকেই সমস্ত প্রতিভা যেন প্রকাশিত হয়ে পড়ে। ফারজাদের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। শ্রেয়সীর ছবির সাথে পুরোপুরি না মিললেও প্রায় 100% মিলে গিয়েছে। বিশেষ করে চোখ দুটো একদম নিখুঁত হয়েছে। ছবিতে তাকে একদম অন্যরকম সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো প্রাচীন যুগের কোনো সুন্দরী রাজকুমারী। ফারজাদ ইচ্ছা করে তার রাজকন্যার গেট আপ দিয়ে এঁকেছে। সে তার হৃদয়ের রানী, তাকে তো সবচেয়ে সুন্দর হতেই হবে। ওয়াও ভাইয়া, আমার ভাবি কত সুন্দর। এজন্যই তো বলি আমার ভাইয়া এত পাগল হয়েছে কেন। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। অবশ্য আমার ভাইয়াও কি কম সুন্দর নাকি? কত শত মেয়ের ক্রাশ, কিন্তু আমার ভাবির জন্য সে কোনো মেয়েকে আজ পর্যন্ত পাত্তা দেয়নি। ট্রাস্ট মি, তোদের দুজনকে খুব সুন্দর লাগবে, একদম পারফেক্ট কাপল। খুশিতে গদগদ হয়ে কথাগুলো বলল ফাইজা। শ্রেয়সী স্কেচটার দিকে সে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আসলে চোখে পড়ার মতো সুন্দরী শ্রেয়সী। ফারজাদ কেবলমাত্র মুচকি হেসে যাচ্ছে। এখন বল, তোর ভাবিকে কিভাবে খুঁজবো? কিভাবে খুঁজবি মানে? স্কেচ বানিয়ে ওখানকার আশেপাশের মানুষকে জিজ্ঞেস করব এই মেয়েটাকে চিনে কিনা। ভাবি যদি ওখানকার স্থানীয় হয় তাহলে অবশ্যই তাকে চিনবে। গুড আইডিয়া। এখন চল মিশন স্টার্ট করি। চল। প্রায় 1 ঘন্টা যাবৎ বিভিন্ন লোকজনকে শ্রেয়সীর স্কেচ দেখিয়ে জিজ্ঞাসা করে যাচ্ছে ফারজাদ আর ফাইজা, কিন্তু কেউই শ্রেয়সীকে চেনে না বলে জানাচ্ছে। কিন্তু ফারজাদ তবুও দমে না গিয়ে পুরো দমে আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করে যাচ্ছে। ফারজাদ নিজের ভাইয়ের এত ব্যাকুলতা দেখে বেশ অবাক হচ্ছে। এত অল্প সময়ের পরিচয়ে কারোর জন্য যে এমনভাবে পাগলামি করা যায় সেটা ফারজাদকে না দেখলে বোঝা যেত না। ফারজাদের কাছে গিয়ে ফাইজা বলল। এভাবে খুঁজে লাভ নেই ভাইয়া, ভাবি মনে হয় এখানকার স্থানীয় কেউ না, হয়তো অন্য কোনো জায়গা থেকে এখানে এসেছিল, না হলে কেউ তাকে চিনবে না কেন? ফারজাদ দৃঢ় বিশ্বাসের সাথে বলল। ও এখানকার স্থানীয়, কারণ স্থানীয় না হলে কেউ এভাবে অন্য একটা অপরিচিত এলাকায় বৃষ্টিতে ভিজে না। আর তাছাড়া মেয়েটার হাতে পরীক্ষার ফাইল দেখা যাচ্ছিল।
তাতে পরিষ্কার যে মেয়েটা পরীক্ষা দিয়ে বাসায় ফিরছিল। আর তাতে এটা বোঝা যায় মেয়েটা আশেপাশেই কোথাও থাকে। ফারজাদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাহলে এখানকার কেউ ভাবিকে চিনছে না কেন? হতে পারে তার বাসা আরও অনেকটা দূরে, আর এখান দিয়ে সে হয়তো তেমন একটা যাতায়াত করে না, তাই হয়তো এখানকার মানুষজন তাকে তেমনভাবে চেনে না। আর ঢাকা শহরে এক ফ্ল্যাটের মানুষজন আরেক ফ্ল্যাটের মানুষজনকে ভালোভাবে চেনে না, সেখানে অন্য এলাকার একটি মেয়েকে রাস্তার মানুষজন চিনবে, সেটা তো অবিশ্বাস্য ব্যাপার। আমাদেরই তাকে খুঁজে বের করতে হবে। ফাইজা এবার ফারজাদের কথাগুলো বুঝতে পারল। সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আচ্ছা, আমরা এখানে যতদিন আছি ততদিন পর্যন্ত ভাবিকে খুঁজে যাব। এখন চল বাসা যাই, এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। আর একটু পর মাগরিবের আজান দিবে, আম্মু টেনশন করবে আমাদের জন্য। ফারজাদ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। চল, তোকে আজকে রেস্টুরেন্ট ট্রিট দিব। আমাকে এত হেল্প করলি, তার উপর তোর বার্থডে ট্রিটও দেওয়া হয়নি। ফারজাদ খুশিতে লাফিয়ে উঠল, ফারজাদকে জড়িয়ে ধরে বলল। আমার ভাইয়া ওয়ার্ল্ডের বেস্ট ভাইয়া। ফারজাদ বোনের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। বড় একটা রেস্টুরেন্টে বসে আছে ফারজাদ আর ফাইজা। ফাইজার পছন্দের কাচ্চি বিরিয়ানি অর্ডার করেছে সে। তার নিজেরও কাচ্চি বিরিয়ানি ভীষণ পছন্দের, তাই দুই ভাই বোন মিলে 2 প্লেট কাচ্চি বিরিয়ানি অর্ডার করলো। ফারজা বসে বসে বিরিয়ানি খাচ্ছে, কিন্তু আজকে ফারজাদের কাচ্চি বিরিয়ানির দিকে তেমন খেয়ালই নেই। যে ছেলেটার কাছে কাচ্চি বিরিয়ানি হলো দুনিয়ার কিছু লাগতো না, তার কাছে আজকে এটাকে আর ভালো লাগছে না। উদাসীন হয়ে কি যেন ভাবছে আনমনে। কি এত ভাবছিস ভাইয়া? ফারজাদ চমকে উঠে মাথা তুলে বলল। কই কিছু। বাকি কথা শেষ করতে পারল না সে। তার আগে কিছু একটা দেখে সে থমকে গেল। পলকহীন দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল, যেন সে কোনো স্ট্যাচু হয়ে গেছে। ফাইজা ভাইয়ের এমন অবস্থা দেখে তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে সেও থমকে গেল, কারণ সামনে শ্রেয়সী আর তার কিছু বান্ধবী মিলে একসাথে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। কিছুক্ষণ পর একজন ওয়েটার এসে তাদেরকে খাবার সার্ভ করে দিয়ে গেল। ফারজাদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রেয়সীর দিকে। তার চোখ মুখ জুড়ে এক অদ্ভুত দ্যুতি ছড়িয়ে পড়ছে, দেহ মন জড়িয়ে অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। একটা অদ্ভুত অন্যরকম অনুভূতি খেলে যাচ্ছে সমস্ত দেহ মন জুড়ে। একটা ঘোরের মধ্যে চলে গেছে সে। এই দুনিয়ার কোনো কিছুই যেন সে আর অনুভব করতে পারছে না। শ্রেয়সীর হাসি মাখা মুখটা তার চোখ থেকে পুরো হৃদয়ে ছড়িয়ে পড়েছে। প্রবল মুগ্ধ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে সে। শ্রেয়সীর অবশ্য সেদিকে কোনো খেয়ালই নেই। সে তার নিজের মতো করে বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে যাচ্ছে। আজকে তার জন্মদিন উপলক্ষে তার বান্ধবীদের ট্রিট দিচ্ছে সে। অনেক কষ্ট করে সন্ধ্যার পর সময়টা ম্যানেজ করেছে। বান্ধবীদের অনুরোধে তার বাবা মাও রাজি হয়ে গেছেন, তবে শর্ত আছে রাত 8টার আগে ফিরে আসতে হবে, আর দূরে কোথাও যাওয়া যাবে না। সে অনুযায়ী শ্রেয়সীরা তাদের কাছের একটা রেস্টুরেন্টে বসেই তাদের প্ল্যান কার্যকর করেছে। কিছুক্ষণ আগে অবশ্য তার বান্ধবীরা মিলে তাকে উইশ করে কেক কেটেছে। ফাইজা ফারজাদের মুখের সামনে একটা তুড়ি বাজালো, তাতেও ফারজাদের ঘোর ভাঙল না। দ্বিতীয়বার তার 2 বাহু ধরে ধাক্কা দিতেই সে চমকে উঠে তাড়াতাড়ি বলল। বনু, তাকে আমি পেয়ে গেছি। আমার মায়াকুমারীকে পেয়ে গেছি আমি। আমি বলেছিলাম না ও আশেপাশেই কোথাও আছে? দেখেছিস, ও ঠিক আমার সামনে বসে আছে, আমার শুভ্রপরী। আজ অবশ্য শ্রেয়সী নীল রঙের একটা লং ড্রেস পরেছে, একদম নীল পরীর মতো লাগছে তাকে। কিন্তু ফারজাদের চোখের সামনে সেদিনে সেই বৃষ্টি ভেজা শুভ্রবর্ণা শ্রেয়সী চোখের সামনে ভাসছে। সেই বৃষ্টি ভেজা শ্রেয়সীকে কি অপরূপিনা লাগছিল সেদিন, আজও তাকে কমই সুন্দর লাগছে না। ফারজাদের চোখে আটকে গেছে চোখ বাঁধানো সেই নীল পরীর শ্রেয়সীকে। ফারজা তাড়াতাড়ি করে বলল। এটাই তো সুযোগ ভাইয়া, আজকেই মনের কথা জানিয়ে দে ভাবিকে, না হলে পরে আবার আগের মতো হারিয়ে ফেলবি তাকে। ফারজাদ কিছুটা চমকে উঠে বলল। কিন্তু এখন কিভাবে? আমাদের দেখাও হয়নি কখনো, ও আমাকে চিনেও না। এভাবে হুট করে ভালো লাগার কথা বললে ও যদি রাগ করে? তো তুই কি চাস ভাবি আবারও হারিয়ে যাক? তখন কিন্তু দেখ আমাকে আর বলতে আসবি না, আমি তখন আর তোকে কোনো হেল্প করব না। এই সুযোগ আর পাবি না ভাইয়া। আচ্ছা, প্রপোজ না করে অন্তত তার সাথে পরিচিত তো হয়ে নে, পরে ধীরে ধীরে তাকে তোর ভালো লাগার কথা বলে দিবি, তাহলেই তো হলো।
ফারজার আইডিয়াটা মন্দ না, কিন্তু তবুও ফারজাদের কেমন ইতস্ত বোধ হতে লাগলো। যতই হোক কোনো মেয়ের সামনে প্রপোজ করা ছেলেদের জন্য চারটিখানি কথা নয়। পরিচিত হতে গেলেও কেমন একটা আনইজি চলে আসে। অন্য মেয়েদের সাথে সহজে কথা বলতে পারে না ফারজাদ, কারণ ছোটোবেলা থেকেই সে তার মা আর বোন ছাড়া অন্য কোনো মেয়ের সংস্পর্শে আসেনি কখনো। তাই অন্য মেয়েদের সাথে কীভাবে পরিচিত হতে হয়, কথা বলতে হয় কিংবা সম্পর্ক গড়ে তুলতে হয় সেটা সম্পর্কে ফারজাদ তেমন কিছু জানে না বললেই চলে। কিন্তু আজ যে তাকে পারতেই হবে, তার জীবনের একমাত্র হৃদয়হারণের ভালোবাসা বলে কথা, যেটা ফারজাদ কোনোভাবেই ফেলতে পারবে না। প্রায় অনেকক্ষণ সময় নিয়ে ফারজাদ নিজেকে প্রস্তুত করলো, আর এদিকে ফারজাদ তাকে উৎসাহ দিতে লাগলো। ওদিকে শ্রেয়সীদের খাওয়া প্রায় শেষ। তারা উঠে বের হয়ে যেতে নেবে, তখনই পিছন থেকে কারো ডাক শুনে থমকে দাঁড়ালো প্রেয়সী সহ ওর বান্ধবীরা। এই যে নীলপরি, শুনছেন? প্রেয়সী বাদে ওর বান্ধবীরা সবাই ফারজাদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল। এত সুন্দর আর মায়াবী একটা ছেলেকে দেখে প্রত্যেকেই থমকে গেল। এখানে নীলপরি বলতে যে কাকে বোঝানো হচ্ছে সেটা সবাই তোমাদের ভালোভাবেই বুঝে গেছে। একমাত্র নীল ড্রেস পরনে শ্রেয়সীই রয়েছে। এতগুলো আমি তার দিকে তাকিয়ে আছি দেখে ফারজাদ বেশ ঘাবড়ে গেল। তাকে আবার বখাটে ভেবে বসবে না তো? ফারজাদ আমতা আমতা করে বলল, সরি, আসলে আমি আপনাদের বিরক্ত করতে চাইনি। আমার মিস নীলপরির সাথে কিছু কথা ছিল। এবার শ্রেয়সী মাথা ঘুরিয়ে সোজা ফারজাদের দিকে তাকালো। সাথে সাথে তার হৃৎপিণ্ড কয়েক গুণ গতিতে বাড়তে লাগলো, নিঃশ্বাস ঘন হতে লাগলো, চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার সামনে দাঁড়ানো ছেলেটা তার স্বপ্নে দেখা সেই স্বল্প পুরুষ। বিশেষ করে সেই মায়াবী চোখ জুড়ে দেখে তার বুঝতে একটুও সময় লাগলো না যে এই পুরুষকে সে স্বপ্নে দেখেছে এতদিন যাবৎ, যার জন্য এতগুলো দিন সে অপেক্ষায় থেকেছে। আর আজকে না সে তার চোখের সামনে। এটা কি আদৌ স্বপ্ন নাকি বাস্তব বুঝতে পারছে না শ্রেয়সী। শ্রেয়সীকে এভাবে এক দৃষ্টিতে স্ট্যাচুর মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে ফারজাদ বেশ অবাক হলো। তার ভেতরেও হৃৎপিণ্ড কম্পন চলছে ধুকপুক ধুকপুক করে। শ্রেয়সীর বান্ধবীদেরকে পাশ কাটিয়ে শ্রেয়সীর সামনে গিয়ে আলতো করে বলল, মিস নীলপরি, আমাকে কি 5টা মিনিট দেওয়া যাবে? ব্যস্ত শহরের রাস্তার এক পাশ ঘেঁষে হাঁটছে ফারজাদ আর শ্রেয়সী। তাদের দুজনের মধ্যে প্রায় 1.5 হাত মতো দূরত্ব। সে কখন থেকে হেঁটে চলেছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। নীরবতার মধ্যেই কেটে গেছে অনেকক্ষণ। নীরবতা ভেঙে ফারজাদ বলল, আমি কোনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলি না, যা বলা ডিরেক্ট বলে দেই। এখানে আমি সে একই কাজটি করব। হয়তো আমার কথাটি আপনার ভালো নাও লাগতে পারে, তার জন্য আগে থেকে এক্সট্রিমলি সরি, কিন্তু সেটি গ্রহণ করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি আপনার মতামতকে শ্রদ্ধা জানিয়ে চলে যাব অনেক দূরে, হয়তো দূর থেকেই ভালো। বাকি কথাটা মুখেই আটকে রইল ফারজাদের। শ্রেয়সী হাঁটা থামিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকলো। হয়তো ফারজাদ কি বলতে চেয়েছে সে বুঝতে পেরে গেছে। ফারজাদ শ্রেয়সীর সেই মায়াক মাখা ঘোর লাগানো দৃষ্টি সহ্য করতে পারল না। দ্রুত চোখ নামিয়ে ফেললো। তারপর অনেকক্ষণ সময় নিয়ে নিজেকে শান্ত করে বেশ স্বাভাবিকভাবে বলল, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। জানি না এত অল্প সময়ের মধ্যে কি করে ভালোবাসা হয়, কিন্তু বিশ্বাস করুন, এই কয়েকটা দিন আমার কাছে জীবনের সবচেয়ে যন্ত্রণাময় দিন মনে হয়েছে। কেননা এই কয়টা দিন আমি আপনাকে দেখতে পাইনি। আপনাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই বৃষ্টি ভেজা অবস্থায়, সেদিনই মনের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছিলাম। একটা সম্পূর্ণ অন্যরকম অনুভূতি আমার মনকে সম্পূর্ণরূপে প্রভাবিত করে ফেলেছিল, পাগল করে দিয়েছে সম্পূর্ণভাবে আমাকে। মনে হয়েছে সেই মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত। আপনাকে দেখার পর মনে হয়েছে 1000 যুগ পর আপনাকে দেখছি। এর আগেও আমাদের বহুবার দেখা হয়েছে, কিন্তু যখন আপনি আমার চোখের আড়াল হয়ে গেলেন, আমি নিজেকে আর নিজের মধ্যে খুঁজে পাইনি। আমার দুনিয়া সম্পূর্ণ শূন্য হয়ে গিয়েছিল। আমার জীবনের সমস্ত রং মুছে গিয়ে যেন মরুভূমিতে পরিণত হয়েছিল। প্রচণ্ড অস্থির লাগছিল নিজেকে। পাগলের মতো খুঁজে চলেছিলাম আপনাকে, কিছুতেই নিজেকে রাখতে পারছিলাম না। মনে হচ্ছে আপনাকে এক পলক না দেখলে আমি বুঝি এখনই নিঃশ্বাস আটকে দম বন্ধ হয়ে মারা যাব। এই অনুভূতির নাম কি আমি জানি না। যদি এটাকেই ভালোবাসা বলে, তাহলে আমি 1000 বার বলবো আমি আপনাকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। আর মৃত্যুর অন্তিম মুহূর্ত পর্যন্ত
ভালোবেসে যাব। আপনাকে আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো ফারজাদ। শ্রেয়সী তখনও একইভাবে ফারজাদের মুখ পানে তাকিয়ে রয়েছে। ফারজাদ বুঝতে পারছে না সে কি করবে। শ্রেয়সীকে তাকে ভুল বুঝলো তাহলে? শ্রেয়সী কিছু না বলে হাঁটতে লাগলো। ফারজাদও তার সাথে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা একটা লেকের ধারে চলে আসলো। লেকটা আহামরি সুন্দর না হলেও এখানে শহরের যান্ত্রিক পরিবেশ থেকে খানিকটা মুক্তি মেলে প্রশান্তি পাওয়া যায়। লোকের আশপাশ বেশ আলো ঝলমলে লেকটার আশপাশ বেশ আলো ঝলমলে পরিবেশ। তার উপর ছোট্ট একটা ব্রিজের উপরে এসে থামলো শ্রেয়সী। তার সাথে সাথে ফারজাদও থামলো। শ্রেয়সী কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। ফারজাদ উত্তেজনা অস্থির হয়ে বলল, প্লিজ কিছু বলুন। এভাবে চুপ করে থাকলে আমি আমার উত্তর পাবো না। শ্রেয়সী মুচকি হেসে বলল, উত্তরের এত তাড়া কিসের? জীবনটা অনেক বড়, অনেক কিছুর সাথেই পরিচিত হওয়া বাকি। যার সাথে পরিচয়টা যত ধীরে সুস্থ হবে, তার সাথে সম্পর্কটা ততই মজবুত হবে। তাই সব কিছুর জন্য তাড়াহুড়া না করে অপেক্ষা করা উচিত। ফারজাদ শ্রেয়সীর কথাটা মানেটা বুঝতে পারলো। তার মানে শ্রেয়সীর সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে সময় যাচ্ছে। আসলে ধীরে সুস্থে তৈরি হওয়া সম্পর্কটা অনেক মজবুত হয়। তাড়াতাড়ি করলে সে সম্পর্কটা তাড়াতাড়ি ভেঙে যায়। ফারজাদের বুক জুড়ে একটা প্রশান্তির নিঃশ্বাস খেলে গেল। দেহ মন জুড়ে একজন অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। শ্রেয়সী বলতে শুরু করলো, জানেন, এই জায়গাটা না আমার ভীষণ প্রিয়। আমার যখনই মন খারাপ হয়ে যায় তখনই এখানে চলে আসি। খুব ইচ্ছে ছিল প্রিয় মানুষের সাথে একদিন এই লেকের পাড়ে হাতে হাত ধরে হাঁটবো। আমি কি আপনার সাথে হাঁটতে পারি? শ্রেয়সী মুচকি হেসে বলল, পারেন, তবে এখন নয়, অনেক সময় চলে গেছে। বাসায় ফিরতে হবে এখন। আগামীকাল বিকেলে 3টায় এখানে আমার জন্য অপেক্ষা করতে পারবেন? ফারজাদের জন্য খুশি আর ধরে না। প্রচণ্ড খুশি হয়ে গেল সে। মনে মনে এটাই তো চেয়েছিল সে, প্রেয়সীর সাথে যাতে সে সময় কাটাতে পারে। হ্যাঁ, অবশ্যই। হেসে বলল ফারজাদ, তো আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম ফারজাদ, ফারজাদ আবরার চৌধুরী। ফারজাদ নামের অর্থ কি জানেন? জানি। ফারজাদ একটি ইসলামিক আরবি নাম। এর অর্থ হলো সফল বা বিজয়ী। ও, খুব সুন্দর নাম। আশা করি আপনার নামের মতো আপনার কাজেও আপনি সফল বা বিজয়ী হবেন। ফারজাদ মুচকি হেসে বলল, ইনশাল্লাহ। আমার আম্মু এই নামটা রেখেছেন। তিনি সবসময় চান যেন আমি সকল কাজে সফল হই, সকল কাজে বিজয়ী হতে পারি। এই জন্যই তিনি এই নামটা রেখেছেন। আমার আরেক নাম আবরার। এর অর্থ হচ্ছে ধার্মিক বা পবিত্র। আর আমার বোন ফাইজার নামের অর্থ হচ্ছে বিজয়িনী। ফাইজাকেও তিনি সকল কাজে সফল বা বিজয়িনী দেখতে চান। আপনার নামটা কি? শ্রেয়সী, শ্রেয়সী আহমেদ চৌধুরী। শ্রেয়সী নামের অর্থ জানেন? এটাও জানি। বলুন তো কি? শ্রেয়সী নামের অর্থ হলো রাজকন্যা। শ্রেয়সী নামের মতো এর অর্থটাও খুব সুন্দর। সত্যি বলতে আপনি আসলেই একজন রাজকন্যার মতো। শ্রেয়সী মৃদু হেসে বলল, ধন্যবাদ। আসলে আমার আব্বু আমার এই নামটা রেখেছেন। আমার বাবার কাছে আমি নাকি রাজকন্যা, এজন্য তিনি আমাকে প্রিন্সেস বলে ডাকেন। অবশ্য সব বাবার কাছেই তার মেয়েরা রাজকন্যা হয়ে থাকে। আমাকে আমার বাবার কাছের মানুষেরা শ্রেয়া বলে ডাকে। শ্রেয়া নামের অর্থ কি জানেন? এটা আপনার মুখ থেকেই শুনতে চাই। শ্রেয়সী মৃদু হেসে বলল, ভাগ্যবতী, লক্ষ্মী। ফারজাদ শ্রেয়সীর দিকে তাকিয়ে বলল, আপনার নামের অর্থ একদম আপনার সাথে মিলে যাচ্ছে। আপনার নামের যে অর্থগুলো আছে তার সাথে আপনার বৈশিষ্ট্য পুরোপুরি মিলে গেছে। আমাদের পরিচয় তো হলো কিছুক্ষণ আগে। আপনি কি করে আমার চরিত্র বা বৈশিষ্ট্য সম্পর্কে বুঝতে পারলেন? কাউকে জানার জন্য অনন্তকালের প্রয়োজন হয় না। কাউকে বোঝার জন্য বা জানার জন্য একটি সুন্দর ও স্বচ্ছ দৃষ্টি প্রয়োজন। এই দৃষ্টির মাধ্যমেই আমি বুঝে নিয়েছি আপনার চরিত্র বা বৈশিষ্ট্য সম্পর্কে। শ্রেয়সী ফারজাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন। মাই প্লেজার। শ্রেয়সী মুগ্ধ দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে রইল। তার আজকে কেন জানি সব কিছু অসম্ভব ভালো লাগছে। শ্যালো,
জি। আপনাকে আমি শ্যালু বলে ডাকতে পারি? আসলে আমি বেশি বড় নাম ডাকতে পারি না, তাই সবাইকে শর্টকাট নামে ডাকি। শ্রেয়সী মুচকি হেসে বলল, ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। এবার চলুন যাওয়া যাক। বলে ফারজাদ আর শ্রেয়সী হাঁটতে লাগলো। ফারজাদের খুব ইচ্ছা হচ্ছিল শ্রেয়সীর হাতটা ধরে হাঁটার জন্য, কিন্তু সেই ইচ্ছাকে আপাতত মাটি চাপা দিয়ে রেখে সে কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটতে লাগলো।